এখন সাংবাদিক তো দর্শকের প্রশ্নটাই আপনাকে জিজ্ঞেস করে, আপনার কি বন্ধুর সংখ্যা অনেক কম, মানে আমাদের অথেন্টিসিটিটাকে হারিয়ে ফেলবো কিনা? অহংকারকে কন্ট্রোল করা কঠিন নাকি ব্যর্থতাকে? সুর এমন একটি বিষয় যেটা একেবারে শুরু থেকেই মানুষের সাথে ছিল। আমরা যখন গুহার যুগে বসবাস করতাম তখনও কিন্তু এক ধরনের সুর দিয়ে মানুষ মানুষের সাথে যোগাযোগ করতো। সেই থেকে এখন পর্যন্ত এই জিনিসটা সবসময় আমাদের সাথে ছিল। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জীবনে কখনো গুনগুন করে গান গায়নি। আর এই সুরের মানুষগুলো, গানের মানুষগুলো আমাদের এত বেশি মনের কাছাকাছি থাকে, এত বেশি পরিচিত হয়ে ওঠে যে অনেক সময় তাদেরকে না দেখেও শুধুমাত্র তাদের কণ্ঠ শুনে আমরা বুঝতে পারি মানুষটা কে। আজ আমাদের সাথে কে আছেন এখনই বলছি না, আমরা তার কণ্ঠটা শুনে বোঝার চেষ্টা করব আসলে মানুষটি কে। আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলো আলো। ওয়েলকাম মাশা। হ্যালো। বণিক বার্তা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। বণিক বার্তার সাথে আপনার সম্পর্ক অনেক দিনের। এর আগেও আমরা আপনাকে পেয়েছি বিভিন্ন সময়, আপনি আমাদের খুবই প্রিয় মানুষ। থ্যাংক ইউ। আপনাকে আমি যদি এখন বলি যে আপনি একজন সঙ্গীত শিল্পী নাকি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, কোনটা বলতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? বা বিষয়টা এরকম যে এখন কি শুধুমাত্র সঙ্গীত শিল্পী হওয়াটা এনাফ কিনা, আমাদের সবাইকে এখন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে হচ্ছে কিনা, এই ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কেমন? প্রথমে বলবো আমি সঙ্গীত শিল্পী, তারপর ওটার সাথে আরো অনেক হয়তো রোলস যুক্ত হয়। আমি অনেক সময় হয়তো কন্টেন্ট ক্রিয়েটর, অনেক সময় হয়তো অ্যাক্টর, মডেল বা ডেভেলপমেন্ট ওয়ার্কার, অনেক কিছুই তখন যুক্ত হয়। বাট প্রথমত তো আসলে সঙ্গীতের জন্যই আমার পরিচিতি আমি পেয়েছি। তো সেটাই আমি প্রাইমারি পরিচিতি হিসেবে আমি নিজেকে এক্সপ্রেস করতে চাই সব সময়। আর হ্যাঁ, এখন আসলে জরুরি হয়ে উঠে অনেক সময়, মানে সঙ্গীতের পাশাপাশি আরো অনেক কিছু করতে হয়, কারণ শুধুমাত্র সঙ্গীত করে সারভাইভ করা সম্ভব হয় না অনেক সময়। তো সেই ক্ষেত্রে আবার এমনও হয় যে অনেকে করতেও তো পারে না সবকিছু, সবার আবার ওই মাল্টি ট্যালেন্ট থাকেও না। তো মাল্টি ট্যালেন্টও থাকতে হয় আপনার অনেক কিছু একসাথে করবার জন্য। তো শুধুমাত্র সঙ্গীত যারা করে তারা সঙ্গীতটাকেই ভালো মতো চর্চা করলে অবশ্যই দ্যাটস অলসো ফাইন। কিন্তু সঙ্গীতের পাশাপাশি ধরেন অনেকের অনেক ট্যালেন্টও যদি থাকে, সেটাও যদি নার্চার করে এবং ওটা নিয়েও কাজ করে, সেটাতে কোনো আমি সমস্যা দেখি না। ওই ট্যালেন্টটাও থাকতে হয় সবকিছু করার জন্য। মাশা, এরকম বলা হয়ে থাকে যে সঙ্গীত একটা সাধনা, এটার ভিতরে প্রচুর সময় ইনভেস্ট করতে হয়, এটাকে নিয়ে সবসময় চর্চা করতে হয়। কিন্তু এখনকার সময় যেহেতু আমরা দেখছি যে একটা ট্যালেন্ট অনেক জায়গায় এনাফ হচ্ছে না, অনেক কম্পিটিশনে পিছিয়ে যাচ্ছি, তো এই অনেকগুলো জায়গায় কনসেন্ট্রেশন দিতে গিয়ে ওই সাধনার জায়গাটা কি নষ্ট হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? হ্যাঁ, একটু একটু তো ডিস্ট্রাক্টেড হয়ে যাই বা ডিস্ট্রাকশন হয়। শুধুমাত্র সঙ্গীতে আসলে পুরো সময়টা দিতে পারছি না, বা ওই সাধনাটা যতটুক দরকার অতটুক করতে পারছি না আপনি হয়তো। ওই জায়গাটা কিভাবে ক্র্যাক করলেন? আমি ক্র্যাক করতে পেরেছি না জানি না, কিন্তু চেষ্টা করি মানে সঙ্গীতকেও ইকুয়ালি প্রায়োরিটাইজ করতে, এবং পাশাপাশি আমি যে কাজগুলো করি সেটাও এমন না যে আমি জোর করে করছি, ওটা আমার ভালো লাগে বলেই আমি করছি, ওটাও করি পাশাপাশি। কিন্তু সঙ্গীতকেও ফুল কনসেন্ট্রেশন দেই, আমার ম্যাক্সিমাম টাইমটাই দেই, চেষ্টা করি। হয়তো একটু মাঝে মাঝে ব্যস্ততার কারণে বা অনেক রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করার মাঝে একটু কম সময় দেওয়া হয়, বা সাধনাটা ওরকম ভাবে করা হয় না, বা চর্চা যতটুকু করা উচিত ওরকম করা হয় না। কিন্তু আসলে শিখতে শিখতেই তো আরো অনেক কিছু মানে আমরা আসলে ডিসকভার করি, এক্সপ্লোর করি। তো আমার শিখাটা আমার কাছে সবসময় অনেক ইম্পর্টেন্ট। ওকে, একটা মানে আমরা তো সঙ্গীতের অনেক রথী মহারথীদের কথা শুনি, আমরা তানসেনের কথা জানি যে ওনার কণ্ঠ শুনে বৃষ্টি নামতো। সঙ্গীতটা আসলে মানে কি আসলে ওরকম জায়গায় যাওয়া সম্ভব? আপনার কাছে সঙ্গীতটা কি, যে একটা মানুষ গান গাইছে বৃষ্টি নামছে, ওই বিষয়গুলোকে আপনি কিভাবে রিয়েলাইজ করেন সঙ্গীত শিল্পী হিসেবে? সঙ্গীতটা আসলে একটা মেডিটেশন, এটা আসলে খুবই স্পিরিচুয়াল জায়গা থেকে হয়।
অবশ্যই সম্ভব, সম্ভব। কারণ একটা মানুষকে খুশি করে দেওয়া যায়। একটা গান আপনার মুড আপলিফটও করতে পারে, আপনার মুডকে ডাউনও করতে পারে, রাইট? তো সঙ্গীতের এই ক্ষমতাটা আছে, এই পাওয়ারটা আছে, ইটস এ ডিভাইন থিং। সো আই থিঙ্ক এটা খুবই ইটস কানেক্টেড টু গড। এবং সঙ্গীতের যে জার্নি, সঙ্গীতের সাথে যাদের ডিপ কানেকশন, তারা ওই জায়গা থেকেই সঙ্গীতটা করে। এবং এই সঙ্গীতটাকে চর্চা করতে করতে একটা সময় তো অনেক মানুষই সফলতার জায়গায় পৌঁছে, অনেকে পৌঁছায় না। তো এই একটা লেভেল অফ সাকসেসের জায়গায় যাওয়ার পর আপনার কি মনে হয় যে স্বাভাবিকভাবেই যখন আমাকে সবাই রিকগনাইজ করছে, চিনছে, অনেকের মধ্যেই এক ধরনের সুপেরিটি চলে আসে যে আমি অনেক বড় আর্টিস্ট হয়ে গেছি। ওই জিনিসটাকে একজন আর্টিস্টের কন্ট্রোল করাটা বেশি কঠিন, নাকি এনিহাউ কোনো কারণে অনেক সময় ব্যর্থতাও আসতে পারে, সেটাকে কাটায় ওঠাটা বেশি কঠিন? কোনটা বেশি কঠিন, মানে অহংকারকে কন্ট্রোল করা কঠিন নাকি ব্যর্থতাকে পার হয়ে যাওয়াটা বেশি কঠিন? আই থিঙ্ক এর পরেরটা। আচ্ছা অহংকার কাটিয়ে মানে চলাটা এত কঠিন না। আচ্ছা। এটা আসলে উইল পাওয়ারের উপর, আপনার নিজের উপর, আপনার পার্সোনালিটি কেমন, আপনি আসলে লাইফটাকে কিভাবে দেখেন, আপনি সঙ্গীতটাকে কিভাবে দেখেন, আপনি কিভাবে বড় হয়েছেন, আপনি সাকসেসটাকে কিভাবে দেখেন, ভিউ করেন, এটা আসলে খুবই সাবজেক্টিভ এক একজনের উপর। সো এটা কঠিন কিছু না, যে যার মতো করে হ্যান্ডেল করে। কিন্তু যারা পারে না তাদের জন্য এটা পরে হয়তো কঠিন হয়ে দাঁড়ায়। এই যেটা বললেন যে পরের যে জিনিসটা, যে এটা যখন আপনি ডাউনফলের কথাই হয়তো বলেছেন, যে ওটাকে কাটিয়ে ওঠা, ওটা অফকোর্স কঠিন হয়ে যায়। কারণ তারা প্রথমটা চিন্তা করে না যে এটা সাকসেসটা আমি কিভাবে হ্যান্ডেল করব। সো যখন হ্যান্ডেল করতে পারে না, ওইটার ডাউনফল থেকে উঠে আসাটা অবশ্যই কঠিন। আমাদের ইন্ডাস্ট্রিকে, আমাদের আর্টিস্টদেরকে সাপোর্ট দেয় যে কোনো ধরনের ডাউনফল থেকে উঠে আসার জন্য? মেন্টাল ডাউনফল হতে পারে, ফিনান্সিয়াল হতে পারে। আমাদের ইন্ডাস্ট্রিতে কি সেই সাপোর্ট সিস্টেমটা আছে? আমরা দেখি যে অনেক পপুলার শিল্পীরা এক সময় হয়তো তারা খুব অনেক কাজ করেছেন, সামহাও কোনো কারণে এখন তিনি কাজ করতে পারছেন না, করছেন না। আমাদের ইন্ডাস্ট্রি কি তাদেরকে সাপোর্ট দেয় যথেষ্ট বলে আপনার মনে? আমার মনে হয় না, সবাই একা মনে হয়, মানে সবাই একাই নিজ নিজ জায়গা থেকে কাজ করে। তো আমি জানি না, আমি নিজের জায়গা থেকে কাজ করি। তো ইন্ডাস্ট্রি বলতে কিছু আছে, এটা আমার কাছে এখনো লাগে না জিনিসটা। এটা আসলে খুবই ইউনাইটেড না। সো ছন্ন ছাড়া ভাবেই সবাই কাজ করছি, বাট অফকোর্স যখন একটা প্রজেক্টে কাজ করছি তখন একসাথে হচ্ছি। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশে কি মিউজিক ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়ায়নি এখনো? না, অবশ্যই ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়িয়েছে, দাঁড়াবে না কেন? নাহলে তো এত ভালো ভালো কাজ পেতাম না। কিন্তু আমি বলছি যে যখন কাজ হচ্ছে এবং কেউ একটা ক্রাইসিস ফেস করছে, তখন খুব একটা মানুষ যে আপনার পাশে এসে দাঁড়াবে এরকম না। আপনি তখন একাই, এবং আপনার খুবই কাছের 2-3টা মানুষ ছাড়া তখন আসলে ওই ইন্ডাস্ট্রি বলতে কিছু দেখবেন না তখন। যেহেতু আমরা সাকসেস এবং ব্যর্থতা, ডাউনফলের কথা বলছি, কোক স্টুডিও নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেকের ভীষণ ভালো লেগেছে। এক্সপেরিমেন্ট মিউজিক নিয়ে যুগে যুগে হয়েছে, হবেই এটা। রবীন্দ্রনাথ নিজেও নিজের গানে এক্সপেরিমেন্ট বিভিন্ন রকম করেছেন। আমি সেগুলো নিয়ে প্রশ্ন করব না, আমি শুধু জিজ্ঞেস করব যে যখন এই ধরনের খুবই নেগেটিভ কিছু মন্তব্য আসা শুরু করলো, তখন কি কোনো একটা মুহূর্তে মনে হয়েছে কিনা যে আচ্ছা এই কাজটা না করলেও পারতাম, এরকম মনে হয়েছে কিনা? না, একদম না। কোক স্টুডিও অভিজ্ঞতাটা কেমন ছিল এখন পর্যন্ত? আমি যখন একটা কাজ করি, এরপর আমার কখনোই মনে হয় না যে কাজটা না করলেও পারতাম, ওয়েদার ইট ইজ আ গুড ফিডব্যাক অর ব্যাড ফিডব্যাক। আমি তো কাজটা করেছি, এটা নিয়ে আমার কোনো রিগ্রেট হয় না। আর যদি কোনো একটা কাজ নাও করি, সেটা যদি ভালোও হয়, সেটা নিয়ে আমার রিগ্রেট হয় না, ওটা আমি কেন ছেড়ে দিলাম। এটা আমি আমার পার্সোনাল জায়গা থেকে বলছি। কোক স্টুডিওর সাথে আমি সিজন 1 থেকেই আছি। আমাদের যখন কোক স্টুডিওর জার্নি সং শুরু হয় একলা চলরে, ওখান থেকেই আমাকে দেখা যায়। তো আমার অডিয়েন্স আসলে ওয়েট করছিল যে আমার গান কবে বের হবে কোক স্টুডিওতে, অনেক বছর ধরেই। তো সিজন 4 চলে আসে, ফাইনালি আমার গানটা বের হয়। এটা সিজন 3 তে করা হয়েছিল, 24-এ। সুন্দর একটা মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, সবাই একসাথে কালেক্টিভলি কাজ করা, এটা একটা সুন্দর জিনিস। এবং মানে ইন্টারন্যাশনাল আর্টিস্টরাও যেহেতু এখানে আসে, সো ওই একটা সম্পর্ক গ্লোবাল একটা প্ল্যাটফর্মে আমাদের গানগুলো শোনা হচ্ছে। হ্যাঁ, তো এইটা তো একটা বিরাট বিষয়। ওই জায়গা থেকে অফকোর্স এক্সাইটমেন্ট থাকে সবার,
প্রত্যাশাও বেশি থাকে, এবং আমরা আর্টিস্ট হিসেবে আমরা চাই ভালো কাজটা হোক এবং আমরা বেস্টটা দিতে চাই। আমাদের কাজ করার সময় অফকোর্স অনেক ধরনের হয়তো 19-20 হয়, এটা সবখানেই হয়, এটা কাজ করার সময় হয়, এটা কোনো ওরকম অস্বাভাবিক কিছু না। ওই যেভাবে কোস্টারের গানগুলো হয়, যে আছে একটা গান তারা বানায়, তারপর রিচ আউট করে, বলে যে এই গানটা একটু গেয়ে দিয়ে যেতে, এরকম। তো ওই রকম ভাবেই হয়েছিল মেঘ গানটা, খুব তাড়াতাড়ি আর কি গানটা হয়ে গেছিল। তারপর অবভিয়াসলি মিক্স রিঅ্যাকশন পাওয়ার পর এটাও কোনো খারাপ কিছু লাগে নাই, কারণ এটা ওই যেটা বললাম আলোচনা যে হবেই যে কোনো কাজ নিয়ে, যেহেতু কোক স্টুডিওর প্রত্যেক গান নিয়েই আলোচনা হয়, এবং কারো কারো অনেক বেশি ভালো লাগে, কারো কারো বেশি ভালো লাগে না। তো আবার যখন একটু এক্সপেরিমেন্টাল কিছু হয়, একটু ফ্রেশ কিছু হয় বা আনএক্সপেক্টেড কিছু হয়, তখন মানুষের অ্যাকসেপ্ট করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের দেশে। তো ওইটা হবে, ওটা এক্সপেক্টেড ছিল, ওটা নিয়ে আসলে একদমই বদার্ড না। অনেকে আবার এরকম মতামত দেয় যে আমাদের যে অথেন্টিসিটি, আমাদের যে মানে আমাদের বাঙালি, আমাদের নিজস্ব যে মিউজিক, আমরা এই এক্সপেরিমেন্ট করতে করতে আমাদের অথেন্টিসিটিটাকে হারিয়ে ফেলবো কিনা, আপনার কি সেরকম কিছু মনে হয় কিনা? আমাদের অথেন্টিসিটি জায়গা থেকে অনেক সাউন্ড নিয়ে কাজ করা যেতে পারে আরো, যেটা আমি বলবো। হতে পারে আমরা একটু ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, যে বেশি হয়তো ইন্টারন্যাশনালি ম্যাচ আপ করার জন্য হয়তো আমরা বেশি ফিউশন কাজ করার ইনফ্লুয়েন্স হচ্ছি আমরা বাইরের মিউজিক থেকে। জি, আই থিংক আরো করার অনেক স্কোপ আছে, কারণ অনেক কিছু আছে আমাদের দেশের মধ্যে, যেই সব জায়গা থেকে আমরা অনেক সাউন্ড এখনো কাজ করিনি, যেগুলো নিয়ে, সেগুলো নিয়ে কাজ করা উচিত আমার কাছে মনে হয়। আরো বেশি হচ্ছে, কিন্তু আরো বেশি করা উচিত। একটা ধারণা আছে যে মাশা একটু ইন্ট্রোভার্ট, একটু কম কথা বলে, একটু গম্ভীর, শ্রোতাদের দর্শকদের এরকম ধারণা আছে, এটা কতটা সত্য? সত্য আসলেই জায়গা বুঝে, আই থিংক। আপনার কি বন্ধুর সংখ্যা অনেক কম, মানে আপনি খুব কম ক্লোজড সার্কেলের মধ্যে থাকতে পছন্দ করেন? কিভাবে বন্ধু নির্বাচন করেন? কাকে আপনি আপনার বন্ধু বানান? যার সাথে ভাইব ম্যাচ করে সেই বন্ধু হয়। বন্ধু হ্যাঁ কম বানাই, আর আমার বন্ধু বেশিরভাগই ছোটবেলার বন্ধু, মানে ওরাই আমার বেশি মানে ক্লোজ বন্ধুরা। জীবনে চলার পথে তো অনেকের সাথেই বন্ধুত্ব হয়, দেখা হয়, ভালো ভালো বন্ধু আরো হয়, তো সেটা তো আছে। কিন্তু সার্কেলটা, হ্যাঁ আমি একটু ক্লোজ সার্কেল রাখতে পছন্দ করি, মানে আমি খুব সহজে বন্ধু বানিয়ে ফেলতে পারি। মানে বন্ধু জিনিসটা তো আসলে খুব মানে পার্সোনাল, তো এটা আসলে কাউকে বন্ধু বলা যায় না, তো সবাইকে বন্ধু বলা যায় না। তো বন্ধু বলার জন্য ওই ট্যাগটা পাওয়ার জন্য তাকে তো প্রুফ করতে হবে সে আমার বন্ধু হতে পারবে কিনা। বন্ধুত্ব আপনার কাছে স্পেশাল, ভালোবাসা আপনার কাছে কিরকম সেটা একটু জানি। মানে আমাদের এখন যেটা আমরা দেখি যে ভালোবাসার সংজ্ঞাটাই অনেকটা আমাদের এই, যেহেতু আপনি এই প্রজন্মকে রিপ্রেজেন্ট করেন, এই জন্য প্রশ্নটা করছি, যে একদম সংজ্ঞাটা অনেকটা বদলে গেছে বলে আমরা মনে করি। আপনার কি মনে হয় যে একজন আর্টিস্টকে ভালোবাসা বা এই সম্পর্কগুলো কি এখন মানে আটকে ফেলে, নাকি ফ্রিডম দেয় আরো বেশি? কিরকম মনে হয়? রেস্ট্রিকশন নিয়ে আসে কিনা ভালোবাসা? আই থিংক নিয়ে আসে। আচ্ছা, কারণ আর্টিস্টরা একটু ডিফারেন্ট হয়। তাই? কিরকম ডিফারেন্ট হয়? তাদেরকে বোঝাটা মুশকিল। তাদেরকে সহজে যারা ওই মনসত্বের না, তারা বুঝতে হয়তো পারে না। কিন্তু আমরা তো দেখি আর্টিস্টের সাথে সম্পর্কগুলোই অনেক সময় ভেঙে যায় বেশি, তাহলে কেন? কেসও আছে, তখন হয়তো দুজন দুজনকে আরো বেশি নিতে পারে না। ওকে, মানে আপনার ব্যক্তিগত জায়গা থেকে এই বিষয়গুলো কেমন, বা আপনি কি চান যে আপনাকে কেউ ভালোবাসবে, এটা আপনি বুঝবেন কি করে? সে যে আপনাকে বোঝে, আপনি বুঝবেন কি করে? আমার কাছে আপনার প্রশ্ন, কিভাবে বুঝবেন আপনি? বোঝা যায় না, ফিল করা যায়। হ্যাঁ, এটা অনেক কিছু দিয়ে বুঝতে হয়, অ্যাকশনস, এফর্টস, লং টাইমে বোঝা যায় আসলে। সময় বলে অনেক কিছু প্রুফ করে না, সময় তো প্রুফ করে। আই থিংক ওইটা ওইভাবে বুঝতে পারবে, না হলে এখন এটা কি শুধু আমাদের জেনারেশনের সমস্যা মাশা? আমাদের আগের জেনারেশনদের মধ্যে এই সমস্যা ছিল না? অফ কোর্স ছিল। তাহলে আমাদেরকে কেন বলা হয় যে আমাদের সময় ভালোবাসার সংজ্ঞাটাই বদলে গেল? তখন টাইমটা ডিফারেন্ট ছিল, আমাদের এখনের টাইমটা ডিফারেন্ট। এই কারণে আমরা আসলে দুইটাকে দুই রকম মনে করি, বাট মানুষ কিন্তু সেমই সবাই, খালি টাইমটা ডিফারেন্ট। সোশ্যাল মিডিয়া কি এটার জন্য দায়ী? সোশ্যাল মিডিয়া দায়ী, আমাদের খাবার দাবার দায়ী, আমাদের সোসাইটি দায়ী, আমাদের চলাফেরা দায়ী, সবকিছুই, আমাদের কর্মক্ষেত্র, আমরা যেভাবে কাজ করি, সবকিছুই কিন্তু ফ্যাক্টর প্লে করে। ভালোবাসা এখন কেন টিকে না, ওইটাও একটা মানে অনেকগুলো রিজনের কারণে, যেগুলো বললাম।
আরেকটা রিজন হচ্ছে যেহেতু টাইমটা ডিফারেন্ট, আগে যেরকম আমাদের মানে টিকতো কেন, বিকজ দায়বদ্ধতা ছিল অনেক। জি হ্যাঁ, মেয়েরা ওইভাবে হয়তো ইন্ডিপেন্ডেন্ট ছিল না জি। অনেকভাবে, সো সে যে কারণে কম্প্রোমাইজ করে চলে যেতে মেয়েদের পারতো। ইন্ডিপেন্ডেন্স কি কোনো কারণে সম্পর্ক ভাঙার কারণ? নো নো, একদম না। মেয়েদের ইন্ডিপেন্ডেন্স সম্পর্ক ভাঙার কারণ না, মেয়েদের ইন্ডিপেন্ডেন্স না নিতে পারা সম্পর্ক ভাঙার কারণ। সো ওই যে আমাদের যে পেট্রিয়ার্কাল সোসাইটিতে তো আমরা একদম মানে এটা তো সরে নাই, এটা আমাদের আছে। রন্ধ্রে রন্ধ্রে আছে। So, এই কারণে না নিতে পারার জন্য ভেঙে যায়। সেলিব্রিটিদের বা আপনাকে যে এই যে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করে, এর মধ্যে আমি যেমন জিজ্ঞেস করলাম ভালোবাসা খুবই ব্যক্তিগত একটা জায়গা, এই প্রশ্নটা আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আরো অনেক নানান ধরনের আরো মানে খুবই ওপেন কিছু কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করা হয়। এখন বিষয়টা হচ্ছে যে দর্শকরা আসলে আপনাদের ব্যাপারে খুবই কিউরিয়াস, তারা জানতে চায় মোস্ট অফ দ্য টাইম আপনার ব্যক্তিগত জীবনে কি হচ্ছে এটার ব্যাপারে কিউরিয়াসিটি বেশি থাকে। এখন সাংবাদিক তো দর্শকের প্রশ্নটাই আপনাকে জিজ্ঞেস করে, সেই ক্ষেত্রে অনেক সময় আর্টিস্টরা মনে করে যে না আমার ব্যক্তিগত ব্যাপারে কেন জিজ্ঞেস করা হলো, আমি তো এটা বলবো না, আপনি এটা কেন করলেন। সাংবাদিকরা কি মানে এই ক্ষেত্রে কি করতে পারে, আপনার সাজেশন কি বলেন তো, আমাকে কি সাজেস্ট করবেন? আমরা কি প্রশ্ন করব না? না না, করবেন, কেন করবেন না। কিন্তু আরো ভালো লাগে যখন নতুন নতুন প্রশ্ন করা হয়, কারণ গদবাদা প্রশ্নই করে যে আপনি জানি বলেন, এই বলেন, সেই বলেন, কিভাবে শুরু হয়েছে, ওই অ্যানসার দিতে দিতে তো আসলে মানে খুব বোর্ড হয়ে যাই আমরা, যে ওই যে জার্নির কথা, কেমন চলছে, পরিকল্পনা কি, এই সব। বাট যখন আরেকটু স্পাইসি কোয়েশ্চেনস আপনারা করেন তখন অ্যানসার করতে মজাই লাগে, সমস্যা হয় না। কিন্তু আমি বলবো যে এমন কোন প্রশ্ন এখন যেটা আমরা দেখি সাংবাদিকতায় বা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ফেসবুক পত্রিকা, মানে ওই হিসেবে যেটা দেখি, অনলাইনে অনেক এমন পত্রিকা আছে যেগুলো এমন কিছু করার দরকার নেই যেটা আসলে উস্কানি দেয় বা কন্ট্রোভার্সি স্পার্ক করে, যেটা এখনকার টেন্ডেন্সি। হ্যাঁ, যে এমন একটা হেডলাইন দিয়ে দিল যেটা আসলে হয় নাই, সেও কথাটা বলেই নাই ওই ভিডিওটাতে, বাট ওরকম একটা উস্কানিমূলক কথা দিয়ে দিল বা ক্যাপশন দিয়ে দিল বা থাম্বনেইল দিয়ে দিল, যেটার কারণে ক্লিকটা পড়বে নেগেটিভ, ওই নেগেটিভ একটা হেডলাইনের কারণে, রাইট? সো ওইটা করা, ওটা যদি না করেন তাহলে সবই ঠিক আছে, আপনারা কেন করবেন? আপনারা মজার মজার প্রশ্ন করবেন, আমরাও মজায় মজায় উত্তর দিব, আরো ইন্টারেস্টিং কনভারসেশন হবে। এবার একটু জিজ্ঞেস করি, যে প্রশ্নটা মানে আমাদের টকিজে যারা অভিনয় শিল্পী আসেন তাদেরকে আমি প্রায় করি, যে আমরা টিলি নরউডের কথা জানি, হলিউডে একজন এআই অভিনেত্রী, তাকে এআই দিয়ে বানানো হয়েছে, সে একটা সিনেমাও করছে। তো মিউজিকের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এআই কি গান গাইতে পারবে? যদি এটা পারে মানুষের মতো, তাহলে সঙ্গীত শিল্পীদের কি হবে, মানে ফিউচার কি দেখছেন? এআই তো অবভিয়াসলি পিচ পারফেক্ট, খুবই স্মুথ গান গাইতে পারে, যেটা আমরা এখন দেখছি, এবং এআই দিয়ে অনেক ডেমো ট্র্যাক বানানো হচ্ছে, ক্লায়েন্টদেরকে শোনানো হচ্ছে, যাতে একটা সাউন্ড বোঝা যায় বা অ্যারেঞ্জমেন্টের একটা আইডিয়া পাওয়া যায়। ইটস আ গ্রেট টুল, ঠিক আছে। মানে ধরেন ওই কমার্শিয়াল অ্যাসপেক্টে যদি কাজ করার কথা বলেন, যে যেহেতু ক্লায়েন্টদের সাথে কাজ করতে হয়, তাদেরকে যাতে আমরা একটা সাউন্ড ট্র্যাক বানিয়ে শোনাতে পারি ডেমো হিসেবে, যে আচ্ছা দিস ইজ হাউ ইটস গোইং টু বি লাইক, দিস ইজ হাউ ইটস গোনা সাউন্ড লাইক, ওইটা ইটস আ গ্রেট টুল টু ইউজ এআই। হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে, আমি আমার অনেক সময় বেঁচে গেল, কারণ আমার আর্টিস্টকে দিয়ে বারবার ডেমো ট্র্যাকটা গাওয়াতে হচ্ছে না। হ্যাঁ, বা আমার বিভিন্ন আর্টিস্টকে দিয়ে আমার তাদের সময়টাও আমি নষ্ট করছি না। আমি এআই দিয়ে একটা ট্র্যাক বানিয়ে আমি শুনিয়ে দিচ্ছি, এবং ওইটা যদি ওই সুরটা যদি লক হয়ে যায়, তখন আমি আসলে আর্টিস্টকে দিয়ে গাওয়াবো। এটা খুব সুন্দর একটা, আমি কমার্শিয়াল অ্যাসপেক্টের কথা বলছি। এখন বলছেন যে এআই পারবে কিনা, অবশ্যই পারবে না। এআই দিয়ে গান হয় না, এআই দিয়ে ডেমো বানানো পর্যন্ত গ্রেট, প্রজেক্ট লক করা পর্যন্ত গ্রেট, বাট এআই দিয়ে গানটা আমি শুনবো না কখনো, কারণ আমি জানি সেটা এআই, সেটার মধ্যে কোনো হার্ট নাই, ইমোশন, ওটার মধ্যে কোনো ইমোশন নাই। গানের সাথে আমি কানেক্ট করেই ফর দ্য ইমোশনাল অ্যাসপেক্ট। আমি গানের সাথে এমনি কানেক্ট করব না বিকজ ইট ইজ পিচ পারফেক্ট অর ইট ইজ অ্যাবসলিউটলি টিউনড অ্যান্ড স্মুথ লাইক বাটার। আমি এই জন্য গানের সাথে কানেক্ট করি না। আমি গানের সাথে কানেক্ট ওই যে স্পিরিচুয়াল জায়গা থেকে বললাম, আমাকে স্পিরিচুয়ালি কানেক্ট করতে হবে গানটার সাথে, এবং ওটা তখনই সম্ভব ওই ইমপারফেকশনস এর জন্য।
রিসেন্টলি আমরা বনলতা এক্সপ্রেসে আপনাকে একটু দেখতে পেয়েছি। দেখে আমরা ভীষণ খুশি। নিশ্চয়ই আপনি অনেক জায়গায় বলেছেন অভিনয়ের অভিজ্ঞতা, সেটা জিজ্ঞেস করব না। আরো অভিনয় করার ইচ্ছা আছে কিনা, পর্দায় কাজ করতে চান কিনা, বা হ্যাঁ, হ্যাঁ। অ্যাক্টিংটাকে এনজয় করেন কিনা, ইচ্ছা আছে। কিরকম চরিত্রে কাজ করতে চান? আমি রেফারেন্স দিতে পারি, আমার আসলে একটু আর্ট ফিল্ম, আর্ট সেন্ট্রিক কাজগুলো বেশি ভালো লাগে। ওকে, আমি যদি বলি ধরেন যেমন পিকু, জি, হ্যাঁ, তো হুম। এই ধরনের একটা চরিত্র আমার কাছে মনে হয় আমি খুবই রিলেট করতে পারি, বা আমার কাছে মনে হয় যে আমি ভালো পারবো পর্দায় Okay. প্লে করতে, বা যে কোনো চরিত্র, এনি কাইন্ড অফ চ্যালেঞ্জিং রোল আমার কাছে মনে হয় যে আমি আসলে কাজ করতে করতে শিখতে চাই। তো যেহেতু আমি অ্যাক্টিং করিনি কখনো, আমি চাই যে আরো ডিফারেন্ট ডিফারেন্ট, যদি আমি কোনো কাজের অপরচুনিটি পাই আমি করতে চাইবো ভালো কোনো কিছু, এবং ওখান থেকে আমি শিখতে চাই। আর আমার কাছে মনে হয় যে আমি পারবো, আমার কাছে কেন জানি মনে হয়। সিনেমার কথা তো বললেনই, নাটকে আমরা অনেক জায়গায় অনেক ইমোশন, অনেক অনুভূতির ভেতরে আপনার কণ্ঠ শুনতে পেয়েছি। আমাদের এখানে নাটকের ইন্ডাস্ট্রিটা খারাপ ভালো দুই ধরনের মন্তব্যই এখানে আছে। কখনো কি মনে হয়েছে কিনা যে আপনার একটা খুবই যত্ন করে গাওয়া খুবই সুন্দর গানকে ইনজাস্টিস করা হয়েছে নাটকে? এরকম মনে হয়েছে কিনা যে না, এই গানটা আসলে এই গল্পে দেয়াটা ঠিক হয়নি, গানটার সাথে আমার ইনজাস্টিস হলো? অনেক গান আছে নাটকে, প্রচুর গান, ম্যাক্সিমাম গানের ক্ষেত্রে এটাই হয়। কারণ নাটকে অনেকগুলা গানই, আমি খুব একটা বেশি যে অনেক নাটকের গান গিয়েছি এরকম না, বাট রিসেন্ট টাইমসে ভালোই পরিমাণের গান আছে নাটকে, এবং সবগুলা গানই খুবই সুন্দর সুন্দর গান। ওটা ওভাবে রিচ পায়নি বিকজ এটা নাটকের গান, এবং নাটকের গানের ওরকম প্রচার হয় না, ওরকম মার্কেটিং হয় না, মানুষ জানে না, আনলেস এন্ড আনটিল আর্টিস্ট আমরা করছি ওইভাবে মার্কেটিংটা বা প্রচার করছি আলাদাভাবে। সো এমন অনেক গান আছে যেটা আসলে ওই নাটকটার জন্য টু গুড, হ্যাঁ, ওই গানটা আসলে একটা সিঙ্গেল গান হওয়া উচিত ছিল, বা একটা অন্য ভালো একটা স্ক্রিন প্লেতে হওয়া উচিত ছিল। তো এরকম আছে, কারণ নাটকের গানগুলো কিন্তু আসলে মানে নাটকের ভাবমূর্তি হিসেবে বানানো হয় না। আচ্ছা, নাটকের গানটা আসলে আলাদা করে সুন্দর করে বানানো হয়, তারপর ওইটা ওইভাবে ফিটিং করানো হয়। আচ্ছা, ঠিক আছে। সো সব সব নাটকে আবার বসে না সব সুন্দর গান, আবার ওই নাটকটার জন্য গানটা খুবই বেশি ভালো হয়ে যায়, তখন স্ক্রিন প্লেতে আসলে মানায় না ওই নাটকের গানটা। এরকম অনেক গান আছে। একটু সোশ্যাল মিডিয়া নিয়ে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনার কি মনে হয় যে আমরা কি সোশ্যাল মিডিয়ার এক ধরনের দাস হয়ে যাচ্ছি মাসা? আমাদের সবকিছু কি সোশ্যাল মিডিয়াতে আসলে কোনটার রিচ বেশি হচ্ছে ওই অনুযায়ী আমরা আমাদের আর্টগুলোকে, ফর্মগুলোকে চেঞ্জ করছি? এটা কি ভালো নাকি খারাপ? এই প্রজন্মের শিল্পী হিসেবে আপনি কিভাবে দেখেন এটাকে? উচিত তো ছিল উল্টোটা হওয়া, যে সোশ্যাল মিডিয়াতে আমরা এমন কিছু দিব মানুষের পার্সপেক্টিভ চেঞ্জ হবে, কিন্তু হচ্ছে মানুষের পার্সপেক্টিভ অনুযায়ী আমরা পরিবর্তন হচ্ছি। সোশ্যাল এই মিডিয়া ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো খারাপ, তো উচিত না, কি বাট এটাই হচ্ছে। তো এখন না, আমরা আসলে মানুষ যেটা পছন্দ করবে বা মানুষ যেটা তাদেরকে ওই ফিড করা হচ্ছে, এবং অ্যালগরিদমটাও ওরকম সেট হয়ে গেছে। তো এটা আসলে খুব মানে দুঃখজনক বিষয়, এটা হওয়া উচিত ছিল না। কারণ আমরা যত ভালো কাজ দিব, ভালো কাজ করব, হয়তো মানুষের টেস্ট ওভাবে বদলাতে পারে, কিন্তু মানুষ পছন্দ করছে মানে আছে, ঠিক আছে আমরা তাহলে ওই ধরনের কাজই করি। আপনি কি এরকম যেগুলো কোনো আসলে গান অত গেয়েছেন কিনা কাজ না, যেটা আপনি গাইতে চান নাই কিন্তু হয়তো ট্রেন্ডে চলে আসবে বলে আপনি গেয়েছেন, এরকম করেছেন কিনা? করেননি না। কিন্তু সব আর্টিস্টের ক্ষেত্রে কি এইটা করা সম্ভব, বেছে বেছে গান করা? মানে আর্টিস্টদের তো একটা ফিনান্সিয়াল ব্যাপারও থাকে, অনেক সময় করতে হয়। তো সেই ক্ষেত্রে কি আমরা কি আসলে আর্টিস্টকে জাজ করব নাকি প্রোডিউসারকে দোষ দিব? আসলে আমরা কি করব? আমাদের ইন্ডাস্ট্রি, এই প্রজন্মের শিল্পীরা আসলে কিভাবে কোপ আপ করবে এগুলোর সাথে? এমন, হ্যাঁ, আপনি বললেন যে হ্যাঁ এরকম কয়েকটা গান আছে যেটা করেছি, যেটা জাস্ট ফর দ্য সেক অফ দ্য প্রজেক্ট করলাম। হ্যাঁ, এরকম কিছু গান আছে, মানে ধরেন ইটস আ ফিল্ম সং, অথবা ইটস একটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, ওরকম করে করা হয়েছে। যেমন আমার হয়তো ওটা এত পছন্দ না গানটা, কিন্তু যেহেতু আমি গায়িকা, আমি গাইলাম, হ্যাঁ, আর ওটা আমার কাছে এতটা ম্যাটার করে না যাচ্ছে এটা খারাপ না ভালো, আচ্ছা, ওই হিসাব থেকে। বাট এমন কোনো গান আমি করিনি যেটা ধরেন আমার সাথে যায় না, ওটা করিনি। অনেক সময় আমি আমার মতো করে যদি গানটা শুনি, যদি মনে হয় যে না এটা গাবো না, আমি বলে দিই, মানা করে দিই। মানা করে দেয়াটা কি আর্টিস্টের জন্য কখনো কখনো ব্যাকফায়ার করতে পারে কিনা, বিপদ হতে পারে কিনা, মনে করতে পারে কিনা যে না ও তো গান গাইতে চায় না, ওর কাছে এই গানটা নিয়ে যাওয়া যাবে না, এই ধরনের বিষয় ইন্ডাস্ট্রিতে ঘটে কিনা? হ্যাঁ, ব্যাকফায়ার করতে পারে, অনেক সময় ব্যাকফায়ার করতে পারে, কিন্তু এটাও সাবজেক্টিভ। ওই আর্টিস্টটা কতটুক আসলে তার
তার এথিক্স নিয়ে চলে, ওইটাও আসলে ডিপেন্ড করে। ওকে। তখন আপনাকে যদি ওভাবেই চেনা হয় তাহলে আসলে ওটা প্রবলেম না, আপনি না করতেই পারেন। সেই ক্ষেত্রে আমরা আপনার কণ্ঠে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এই ধরনের গান শুনে অসংখ্যবার মুগ্ধ হয়েছি। যখন একটা আইটেম সং এ আপনি গান করলেন, ওটার রেসপন্সটা কেমন পেয়েছিলেন? মানুষ কি ওটা নিতে পারলো? আইটেম সং কোনটা? মানে টেকা পাখিতে যখন আপনি গান করলেন, এটা মানুষ কিভাবে নিল বা ক্রিটিসাইজ করেছে কিনা যে না মাশাকে তো একটু ওরকম ভাবে জানি, ও আবার এরকম একটা কাজ করলো কেন, এই ঘটনা ঘটেছে কিনা? না না, দেখেন টেকা পাখি যেভাবে আসলে ম্যাসের কাছে ছড়িয়েছিল এখন পর্যন্ত সবার মুখে মুখে, জি এটা কিন্তু ও এইরকম আইটেম সং এত সাবলীল ভাবে মানুষের কানে ছড়াবে, পৌঁছাবে, এটা কিন্তু হয়নি কখনো আগে। এবং এটা হয়তো পসিবল হয়েছে কারণ আমি যেভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করেছি, আমি খুবই যেভাবে ডিফারেন্ট আমরা একটা মাশাকে ওখানে আমি যে আবিষ্কার করেছি। পার্সোনালিটির সাথে ওটাকে ক্যারি করেছি, ওইভাবে কিন্তু মানুষ নিয়েছে। মানুষ কখনো ওটা আইটেম সং হিসেবে দেখেই নাই। জি মানুষ ওটাকে খুবই একটা নতুন একটা ফ্রেশ ট্র্যাক হিসেবে দেখেছে, যেটা খুবই মজার, রিলেটেবল, এবং মানুষ আর কি এনজয় করেছে ট্র্যাকটা। তো ওইটা কিন্তু ওটার জিরো নেগেটিভিটি আমি পেয়েছি টেকা পাখির। এবং যদিও এটার যেই চলচ্চিত্রে যেভাবে আসলে এটাকে পোর্ট্রে করা ছিল, ওটা কিন্তু পুরোপুরি একটা আইটেম নাম্বার হিসেবে ছিল, বাট মানুষ ওটা জানেই না। জি, কারণ আমি যেভাবে আসলে গানটাকে নিজের থেকে আবার সুন্দর করে ভিডিও করে আমি গেয়েছি, ওইটা মানুষ ওভাবেই নিয়েছে যে এটা একটা ফিউশন ট্র্যাক, একটা খুব নতুন একটা ট্র্যাক, এবং খুবই ফ্রেশ একটা সাউন্ড, এবং সবাই আসলে রিলেট করতে পারছে এরকম একটা ট্র্যাক। তো টেকা পাখির ক্ষেত্রে আই থিঙ্ক ইটস আ বিউটিফুল থিং যে টেকা পাখির মতো একটা গান এত সাবলীল ভাবে মানুষ নিয়েছে, এবং আমিও পেরেছি ওটা করতে। এটা হয়তো আমি ওভাবে করেছি বলেই মানুষ ওভাবে অ্যাকসেপ্ট করেছে। না নিতে পারার মতো কোনো বিষয় ঘটে। হ্যাঁ, আরো তারা খুব মানে খুশি হয়েছে যে আমার যেই পটেনশিয়াল ইন সিঙ্গিং, এটাকে আসলে খুব সুন্দর করে এটাতে বের হয়ে আসছে আর কি টেকা পাখির গানে। অসংখ্য ধন্যবাদ মাশা, খুব ভালো লাগলো কথা বলে। নিশ্চয়ই পরবর্তীতে আবার কথা আওয়াজ করবে। দর্শক যারা এতক্ষণ দেখছিলেন, অনেক ধন্যবাদ। মাশার কাছ থেকে আমরা এই প্রজন্মের অনেক কিছু জানতে পারলাম, ইন্ডাস্ট্রিতে কি চলছে, ইন্ডাস্ট্রির বাইরে কি চলছে, তার জীবনে কি চলছে, অনেক কিছু জানার চেষ্টা করলাম। পরবর্তী টকিজে আবার কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।